সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন চলমান দেখার জন্য। আজকে আছে আমি আব্দুল নূর তুষার। প্রথম রমজান, আশা করছি যারা মুসলিম ধর্মাবলম্বী তারা আজকে তাদের সিয়াম সাধনা পূর্ণ করেছেন এবং এই অনুষ্ঠান দেখার জন্য অনেকেই হয়তো টেলিভিশনের সামনে এসেছেন। অন্য যারা যারা আছেন সকলকেই আমরা আমন্ত্রণ জানাই আজকের অনুষ্ঠান দেখার জন্য। এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানে যে দুজন অতিথি রয়েছেন তারা দুজনেই নারী, রাজনৈতিকভাবে সক্রিয়। একজন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক ঢাকা জেলা জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং তার সঙ্গে রয়েছেন MS মাহদিয়া মমতাজ, তিনি রাজনৈতিক বিশ্লেষক, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পুরো কৌশল অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক। ইউটিউবে সরাসরি অনুষ্ঠান চাইলে আপনারা দেখতে পারেন @নেক্সাস টেলিভিশন লাইভ, এটা হচ্ছে আমাদের ঠিকানা, অথবা ফেসবুকেও দেখতে পারেন নেক্সাস টিভি ডিজিটাল বিডি এই অ্যাড্রেসে। আমরা মাহদিয়া মমতাজ আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সংসদের শপথ গ্রহণের দিন থেকেই বেশ কিছু নাটকীয় ঘটনা ঘটেছে। যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তাদের নির্বাচিত যারা সংসদ সদস্য তারা শপথ নেন নাই। অন্যদিকে জামাত ইসলাম এবং মিত্র দলগুলি শপথ নিয়েছে, কিন্তু পুরোপুরি সংবিধান সংস্কার পরিষদ আসলে তৈরি হয় না। আবার ওই দিনই প্রচুর সমালোচনা হয়েছে। অনেকেই বলেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জুলাই চেতনার বা জুলাই সনদের সঙ্গে এক ধরনের প্রতারণা করেছে। আপনি কি একটু ব্যাখ্যা করতে পারেন যে কোন জায়গাগুলিতে আপনাদের মনে বা যারা সমালোচনা করছে তাদের মনে হচ্ছে যে এইখানে একটা প্রতারণা হয়েছে? কেননা জাতীয়তাবাদী দল তো বলে নাই যে তারা শপথ নেবে না। তারা কিছু সাংবিধানিক জটিলতার উল্লেখ করে বলেছে যে এইগুলি নিরসন করে তারপরে তারা এটা করবে। জি, আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি হাফিজউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান বিএনপি, ওনার একটা কথা দিয়ে শুরু করি। উনি বলছেন যে আমরা যদি গণভোটে রাজি না হতাম তাহলে ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচন দিত না, এই জন্য আমাদেরকে রাজি হতে হয়েছে। তো এখান থেকে আসলে উদ্দেশ্যটা বোঝা যায় যে গণভোট থেকে শুরু করে বাকি সব কিছুতে এবং ঐক্যমত্য কমিশনের মানে অর্ধেকের বেশি জায়গায় নোট অফ ডিসেন্ট সহ তারা কেন এই জায়গাটায় আসলেন, তারা ইলেকশন চাচ্ছিলেন। তো ইলেকশনমুখী একটা মানসিকতা সবারই থাকে, গণতন্ত্রের দেশ, আমরা চাচ্ছি গণতন্ত্রের রাস্তাটাতে ফেরত আসতে, কিন্তু এভাবে না। কারণটা হচ্ছে এই জায়গাটা দ্বিমত করে আসলে নিজেদের জায়গাটাকে সেই কি করে দেয়া হচ্ছে। আমি যতটুকু বুঝি, আমি একটা কথা একটু বলি যে সংবিধান ওপরে না মানুষ ওপরে? সংবিধানের ওপরে মানুষ, কারণ সংবিধান মানুষকে সার্ভ করার জন্য তৈরি হয়েছে। গণভোটের রায় মানুষের রায় এবং ডেফিনেটলি এটার মর্যাদা সংবিধানের ওপরে, এবং এটাকে মেনেই বাকি সবগুলো কাজের এখন যে জাস্টিফিকেশন সেটা দিতে হবে। সেটাকে না মানলে আসলে এটা আমি আসলে জানি না যে এটা কতখানি ওয়াইজ কাজ হয়েছে, কারণ এখানে অনেকগুলো ব্যাপার বিএনপি নোট অফ ডিসেন্ট সহই যাবে, এটা আগেই কথা ছিল, সেটা পরে করলেও সেভাবে যাবে। কিন্তু এই সংসদেই এই শপথের সাথেই শপথ নেওয়া না হলে নির্বাচনটাকেই তো অস্বীকার করে ফেলা হয়। আমি তো একটা বিয়ে বাড়িতে গিয়ে বলতে পারি না যে আমি বিয়েটা মানি না, কিন্তু আমি শুধু বিরিয়ানিটা খাবো। দুইটা হয়েছে, একটা হচ্ছে সংসদ নির্বাচন, আরেকটা সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন, যেটা গণভোট। গণভোটে হ্যাঁ হলে সংস্কার পরিষদ হবে না, গণভোট শুধু সেটা না, গণভোট এই ভোটটাকেও এই নির্বাচনটাকেও হ্যাঁ হলেই হয়েছে, না হলে কিন্তু গণভোট তো এই নির্বাচনটাকেও বৈধতা দিচ্ছে। গণভোটে সেই পাওয়ারটা আছে না। জুলাই সনদের সাথে তো এই নির্বাচনের কোনো সম্পর্ক নাই, কারণ এই নির্বাচন তো এখন হওয়ার কথা ছিল না। গণভোটের যে প্রশ্ন এবং জুলাই সনদে যে উল্লেখিত বিষয়গুলি, সেখানে তো এই নির্বাচনের কোনো উল্লেখ নাই। সংসদ নির্বাচনের মতো অনুষ্ঠিত হচ্ছে। এই জিনিসটা তো শুরুতেই সবাই বলেছিল যে গণভোট একই দিনে হবে নাকি অন্য দিনে হবে, তাহলে একটার সঙ্গে কিন্তু আরেকটা আসলে সম্পর্ক নাই। দুইটা একই দিনে করা হয়েছিল, বলা হয়েছিল খরচ কমানো হচ্ছে এবং সুবিধার কারণে এটা করা হচ্ছে। এখন তো বোঝা যাচ্ছে কেন বলা হয়েছিল। আমি এখানেই আপনি যেটা বললেন আর কি, মানে সেইখানে তো গণভোট তার সংসদ নির্বাচন করানোর জন্য হয় নাই, বরং গণভোট হয়েছে এই সংসদের উপরে কিছু দায় দায়িত্ব চাপিয়ে দেওয়ার জন্য। জি, গণভোট শুধু সেটা না, গণভোট হচ্ছে যে পরিবর্তনটা আমরা জুলাইয়ের পর থেকে চাচ্ছি সেটা কিন্তু হয়ে গেছিল,
কিন্তু সেটার ম্যান্ডেটটাকে পাকা করা এবং সংবিধানের ওপরে মানুষ, এই কথাটা আমি এজন্যই বললাম যে মানুষ এটা ডিসিশন নেবে। মানুষ ডিসিশন নিয়েছে, দেখিয়েছে। এখন সেই জায়গায় সেটাকে অ্যাকনলেজ করা না হলে আমার পায়ের তলার মাটিটাই তো সেই কি হয়ে যায়। এই জায়গাটা না বোঝার মতন অবস্থা বিএনপির আছে এটা আমি বলবো না, নিশ্চয়ই এখানে অন্য কোনো ব্যাপার আছে যেটা আমি জানি না। কিন্তু এখানে আমি আপনাকে এখানে বলছিলাম, আর নির্বাচনের আগে আপনি বলছিলেন যে এই 11 দলে অনেক ধরনের দল আছে, এদের এক জায়গায় হওয়ার কারণটা কি? সেই জবাবটা আমি আপনাকে বলছিলাম যে এটা হচ্ছে জুলাই সনদের প্রশ্নে তারা এক। এবং এটাই কিন্তু এখন দেখা যাচ্ছে, তাই না, যে জুলাই সনদের সাথে মানুষের ম্যান্ডেটের যে দায়বদ্ধতা সেটাকে 11 দল ধারণ করতে চায়, তারা শপথ নিয়েছে, আর বিএনপি চাচ্ছেন না। কিন্তু জুলাই সনদে এই অংশগ্রহণকারী দলগুলিরও নোট অফ ডিসেন্ট আছে, সব পয়েন্টে তো তারা এক না। না, তা তো অবশ্যই। তো তাহলে ওইখানেও আলাদা আলাদা তাদের অবস্থান সেটা আছে। সহই তো তারা বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছে, কেউ আগে করেছে কেউ পরে করেছে। একেবারে গণভোট শেষ করে একটি দল গিয়ে করেছে। হ্যাঁ, তো তাহলে তারা অপেক্ষা করছিল গণভোটের পরে গিয়ে দায় সারাভাবে সাইন করার জন্য। হ্যাঁ, এখন এটা তাদের ব্যাপার। হ্যাঁ, তাদের ব্যাপার। তার মানে এক হলেও এক একজনের এক এক অবস্থান ছিল। তো যারা সই করলো না একেবারেই, তাদেরকে কেউ বললো না যে তারা জুলাই চেতনার বিপরীতে দাঁড়িয়ে রয়েছে। সই করেনি কিন্তু জুলাই সনদে, তাদের দ্বিমত ছিল না, তারা বলেছিল সই করেছে, কিন্তু সাংবিধানিক নিয়ম পালনের কথা তারা বলেছে। তো একটি দল আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাচ্ছে, এইরকম ভাবে আমাদের সঙ্গে কথা বলেছে। আরেকটি দল তো গণভোটের আগে জুলাই সনদকে স্বীকৃতি দেয় নাই এক অর্থে। ফলে এই যে জটিলতা, এটাই আসলে সবাইকে এক ধরনের কনফিউজ জায়গায় নিয়ে গিয়েছে যে কে আসলে কি মিন করে। এজন্য আপনি যে উত্তর দিলেন সেটা তো নিশ্চয়ই দর্শকরা দেখেছেন। আপনি যৌক্তিকভাবে অনেকগুলি প্রশ্নের অবতারণা করেছেন। নিপুণ রায় চৌধুরী, আপনার কাছে আমরা একটু আসতে চাই। আপনি নিজে আইনবিদ, আপনি অ্যাডভোকেট, আপনি কি একটু বলবেন যে এখানে সমস্যাটা কোথায় ছিল? যদি বিএনপি শপথ নিত তাতে কি হতো? কেননা আরেকজন আইনবিদ আজকে একটি প্রশ্নের অবতারণা করেছেন, সেটি তিনি হয়তো বিদেশে আছেন আমি জানি না, আমি এটি সাক্ষাৎকারে দেখেছি। তিনি বলছেন যে এই গণভোটের মাধ্যমে যে সংবিধান সংস্কার পরিষদ তৈরি হওয়ার কথা সেটা সাংবিধানিকভাবে এখনো নাই। সেই কারণেও বিএনপি শপথ না নিতে পারে, অথবা একই সাথে একই ব্যক্তি দুটি রাষ্ট্রীয় বা সরকারি পদে একই সঙ্গে আসীন হতে পারেন না, দুটি পরিষদ তো আলাদা আলাদা। ফলে একই ব্যক্তি দুটি পদ কি করে তিনি নেন, এটাও একটা প্রশ্ন। তিনি আরো এক ধাপ এগিয়ে বলেছেন যে একটি শপথ যদি কেউ নেয় তাহলে আরেকটি শপথ বাতিল হবে, ফলে পরের শপথটা আগের শপথটাকে বাতিল করে দিবে, এইটা বলেছেন। তো সেই কারণে তিনি এটাও বলেছেন যে এই কারণে জামাত এবং এনসিপি এবং তারা যারা দুটো শপথ নিয়েছেন তাদের সংসদ সদস্য পদটা বাতিল হয়ে গিয়েছে, এরকম তিনি একটা দাবি করেছেন। আপনি কি একটু বলবেন আসলে এই কথাগুলির আইনি কোনো আসলে ভিত্তি আছে কিনা? ধন্যবাদ আপনাকে, সেই সাথে সম্মানিত সহ-আলোচককে শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র মাহে রমজানে যারা দেখছেন, আমাদের কথা শুনছেন, তাদের সবার প্রতি শুভকামনা এবং দোয়া থাকলো। দেখেন, একটা দীর্ঘ 17 বছর পর আমরা বাংলাদেশের মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করে, গণতান্ত্রিক একটি রাষ্ট্রকে যারা দেখতে চেয়েছে, তাদের এই এক ধরনের ভিন্ন মত এবং ভিন্ন রাজনৈতিক দল সকলে কিন্তু দীর্ঘ 17 বছর গণতন্ত্রের চর্চা করতে পারিনি আমরা। তো সেই জায়গায় দীর্ঘ 17 বছরে একটা অক্লান্ত পরিশ্রম, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আমাদের সংগ্রাম, রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের, তার পাশাপাশি সাধারণ জনগণের একটা সংগ্রাম কিন্তু হয়েছে। এবং সর্বশেষ ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতনের পর দীর্ঘ প্রায় 1.5 বছর সময় অতিক্রম হয়ে যাওয়ার পর আমরা একটা গণতন্ত্রের আপনার ধারা প্রবাহিত হয়ে একটা নতুন সরকার সদ্যমাত্র রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করলেন বিএনপি সরকার। তো সেই জায়গায় গণভোটের যে বিষয়টি, আপনার সংবিধান সংস্কার পরিষদের যে হা ভোট এবং না ভোট, যেটার উপর জুলাই চেতনা বলেন সনদের আপনার যে ভিত্তিগুলো সংস্কারের উপর প্রত্যেকটি দল কিন্তু তার সমর্থন দিয়েছেন এবং সেখানে সনদে স্বাক্ষর করেছেন। এবং তার যে গণভোটের যে রায় এসেছে, সেই রায়কে কিন্তু কেউ অস্বীকার করে নাই,
কারণ এটা তো জনগণের রায়, তাই না? সেই রায়কে সবাই শ্রদ্ধা ভরে জনগণের রায়কে করেছে, কিন্তু সেই রায়ের প্রক্রিয়াধীন হওয়ার জন্য কিছু সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। সেই বাধ্যবাধকতার কথাগুলো কিন্তু বিএনপির পক্ষ থেকে যখন ওথ নেওয়া হয় তার আগেই আমাদের দলের সম্মানিত স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব, তিনি তার মানে একদম প্রারম্ভেই কিন্তু কেন আমরা শপথটা নিচ্ছি না সেই ব্যাপারে তিনি স্পষ্ট করেছেন, এবং তিনি আইনের মধ্যে থেকে, সংবিধানের মধ্যে থেকে যতটুক মানে যেটা করা এখনো এই প্রেক্ষাপটে আমরা এখন জাতীয় সংসদ যে আপনার ওথ, সেই ওথটা আমরা এখন গ্রহণ করছি, ও শপথ গ্রহণ করব, এবং এর পরবর্তীতে প্রথম অধিবেশনের পরে এই যে সংবিধান সংস্কার যে পরিষদ, এই বিষয় নিয়ে আলাপ হবে এবং সাংবিধানিকভাবে সেটা ব্যবস্থা করা হবে। তো সেখানে মানে সন্দেহের কোনো কারণ নাই, কিংবা গণভোটকে অসম্মান করা কিংবা শুধুমাত্র ভোটটাকে আদায় করে নেওয়ার জন্য বিএনপি এই প্রক্রিয়ায় হেঁটেছে যে কথা আপা বলছেন, আমি এই কথার সাথে আমি মনে করি না যে মানুষের এই কথার সাথে কোনো স্পষ্ট মানে সম্পর্ক আছে। কারণ মানুষ আস্থা রেখেছে বিএনপির প্রতি, এবং বিএনপি তার সর্বোত্তক দিয়ে একদম সংবিধান সম্মত রেখে মানুষের প্রতি শ্রদ্ধাশীল থেকে যেখানে যেটা করা দেশ এবং জনগণের স্বার্থে সেটা 100% করবে। দেখেন প্রথম তো দেশ ও যে জনগণের স্বার্থে আপনারা সই করলে কি অসুবিধা ছিল? না, মারদিয়া বলছেন যে মানুষ তো আগে সই তো করেছে, জুলাই সনদে আমরা সই করেছি না, সই করেছি, শপথ নিলে কি শপথ নিবে ভবিষ্যৎ। আপনি আমাদের প্রথম অধিবেশনটা হোক না, হওয়ার পরে দেখবেন বিএনপির এই ব্যাপারে কি ব্যবস্থা নেয়। কিন্তু ধরেন আইন যদি পরে সত্যি সত্যি এইরকম একটা অবস্থা হয় যে আইনগতভাবে এই শপথ নিলে তানিয়া আমিরের এই কথা সঠিক হয়, তাহলে কি আপনারা শপথ নেবেন? দেখেন যেটা আপনার গণভোটে না, যেটা আপনার গণভোটে যেটা পাশ হয়েছে এবং সেখানে সংবিধান সম্মত রেখে দল মানে আগামী দিনে এই বর্তমান সরকার সেই ব্যবস্থা গ্রহণ করবেন এরপর আইনি প্রক্রিয়ার মাধ্যমে। কারণ এখানে দীর্ঘ যে একটা ডিবেট হয়েছে এবং সেই ডিবেট এবং সেখানে অনেক আইন প্রণেতারাও ছিলেন এবং তারাও কিন্তু সাংবিধানিক যে ব্যাখ্যাগুলো দেওয়া দরকার সেটা কিন্তু সুস্পষ্টভাবে দিয়েছেন, এবং সেই সুস্পষ্ট বক্তব্য বলেন, ব্যাখ্যা বলেন, আইন প্রণেতাদের বিচার বিশ্লেষণের উপর ভিত্তি করেই কিন্তু আগামী দিনে একটা সুষ্ঠু সমাধানে আসবে। তো এটা এমন কোনো কিছু না যে এটা অনেক কিছু হয়ে গিয়েছে, এখনো সময় আছে। সবচেয়ে বড় একটা বিষয় কি দেখেন, এই যে 17 বছরের জরাজীর্ণ একটা পরিবেশকে এখন এই যে বর্তমান যে সরকার যে দায়িত্ব গ্রহণ করলেন, তাদের এই যে সদ ইচ্ছা যে সরকারি কোনো গাড়ি বা বরাদ্দকৃত প্লট আমরা গ্রহণ করব না, হ্যাঁ, একটা বৃহৎ রাজনৈতিক দল কিংবা একটা জোটের যারা আছেন শরিক হয়েছেন তারা সকলে যে এই যে একমত পোষণ করলেন, কিংবা আপনার প্রাইম মিনিস্টার যেভাবে আপনার অফিস করছেন এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ে যেভাবে দায়িত্বশীলতার সাথে তারা কথাগুলো তুলে ধরছেন এবং তারা বলছেন যে এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, হ্যাঁ। তারপরে আপনি দেশের বাইরে থেকে যে মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা যদি বলেন, সেখানেও বলছে সবার আগে আমরা বাংলাদেশকে ফার্স্ট প্রায়োরিটি দেব, হ্যাঁ। তো এই জিনিসগুলো, এই যে সিগনিফিকেন্ট এই বিষয়গুলো, এটাই তো হচ্ছে চাচ্ছিল বাংলাদেশের জনগণ। এটার জন্যই তো আমাদের দীর্ঘ 17 বছর 18 বছরের সংগ্রাম লড়াই, এবং এই জায়গায় যখন মানুষ অ্যাচিভ করেছে কিসের দ্বারা, একটা ভোটে মানুষের রায়ে। বিএনপি তো উড়ে এসে জুড়ে দল মানে সরকার গঠন করে নাই, জনগণের রায়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিন্তু বিএনপি সরকার গঠন করেছে, এবং বিএনপির সেই 17 বছরের মানুষের বঞ্চিত জীবনের গল্পগুলো কিন্তু বিএনপি থেকে বেশি কেউ জানে না, এবং বিএনপি থেকে কেউ কিন্তু এত বড় ত্যাগ স্বীকার করে নাই। তো সেই জায়গায়
আমাদের প্রত্যেকটা স্টেপে থাকবে আগে দেশ, দেশের জনগণ এবং জনগণের ম্যান্ডেট, এটা নিয়ে আমরা কাজ করব। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনারা সুস্পষ্টভাবে সব কিছু ক্লিয়ার দেখবেন। এখন অনেকে অনেক দিক থেকে, একটা পক্ষ তো চেয়েছিল নির্বাচনটা ভণ্ডুল করতে এবং খুব প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু শেষমেশ পারে নাই। তাদেরকে কিন্তু এই নির্বাচনের বৈঠনিতে আসতে হয়েছে, কারণ যখন রেল ছেড়ে দিয়েছে, প্রথমে তার পিআরের নামে নির্বাচনে অংশগ্রহণ করবে না, এরপরে আসলো গণভোট, এরপরে আসলো সব চলে গেলে এখন আবার নতুন করে জুলাই সনদ, সেটাও তো হবে। তারাও জানে সবই হবে, প্রক্রিয়ার মধ্য দিয়েই হবে, কিন্তু নিজেদেরকে একটা টার্ম রাখার জন্য এই ধরনের সবচেয়ে বড় কথা হলো কি যে সুপ্ত গুপ্ত থেকে অনেকে রাজনীতি করে নিজের অবস্থান তৈরি করেছে, হ্যাঁ, কিন্তু ফ্রন্ট লাইনে থেকে জীবন বাজি রেখে সংগ্রাম করা, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যে চিত্র জাতীয়তাবাদী দল এবং তার শরিক যে রাজনৈতিক দলগুলো দেখিয়েছে, সেটা কিন্তু অনেকে করতে পারে নাই। তো সেই জায়গায় অনেকে ধরেই নিয়েছে যে এবার তারা সরকার গঠন করতে যাচ্ছেন, এবং মানুষের বাড়িতে বাড়িতে যেভাবে তারা প্রচারণা করেছে। এই প্রসঙ্গে আপনার কাছে আসবো, এটা তো মূলত তাদের ক্যাম্পেইন এবং নির্বাচনের বিষয়। যেহেতু নির্বাচন হয়ে গিয়েছে, নির্বাচনের পরে বাংলাদেশ যে রাস্তায় এগোবে, সেইখানে এই সংস্কার পরিষদ, গণভোট, সংসদ, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, একাধিক সাংবিধানিক মৌলিক সংস্কার, এই প্রশ্নগুলি এসে হাজির হয়েছে। ফলে যদি সুপ্তগুপ্ত থেকেও থাকে, সুপ্তগুপ্ত থেকে তো তারা তাদের যা উদ্দেশ্য সেটা অনেকখানি সফল করতে পেরেছে, তারা শক্তিশালী হয়েছে। এটা রাজনৈতিক কৌশল। আমি আপনার কাছে আসবো এই বিষয়ে। তো সেই রাজনৈতিক কৌশলের সমালোচনা করা যেতে পারে, কিন্তু রাজনৈতিক কৌশল যদি কেউ অবলম্বন করে, তাহলে তো আমরা সরাসরি তাকে দোষী করতে পারি না। ডেফিনেটলি অবলম্বন করেছে, হ্যাঁ, কিন্তু আপনাকে তো বুঝতে হবে দেশের জনগণ তার রায় দিয়ে কিন্তু সেটা সুস্পষ্ট করেছে জনগণ আসলে কাকে ভালোবাসে। জনগণ কি কিছুটা এনসিপি আর জামাত ইসলামকেও ভালোবেসেছে। ভালো তো বাসবেই। আপনাকে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, আপনি কোনো দলকে ছোট করে দেখতে পারবেন না। সবারই না কোনো জায়গায় অবদান আছে, কিন্তু কেউ আওয়ামী লীগের সাথে থেকে অবদান রেখেছে, আবার কেউ সরাসরি জনগণের কাতারে দাঁড়িয়ে জীবন বাজি রেখে অবদান রেখেছে। অবদান তো ডেফিনেটলি আছে, তার রায় তো জনগণ দিয়েছে। মানে কারা জনগণের স্বার্থে কাজ করতে পারে, কারা দেশের স্বার্থে কাজ করতে পারে, সেই রাইট তো জনগণ দিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, আমরা জনগণ কাকে ভালোবাসে এই বিষয়ে কথা শুনছিলাম। টেলিভিশন বিজ্ঞাপনকে ভালোবাসে। চলেন বিজ্ঞাপন দেখে আবার ফেরত আসি চলমান অনুষ্ঠানে। ফিরে এসেছি চলমান নিয়ে নেক্সাস টেলিভিশনের পর্দায়। আমাদের দুজন অতিথি রয়েছেন সাথে, মারদিয়া এবং নিপুণ রায়চৌধুরী। মারদিয়া, আপনার কাছে আবার আসি। আমরা দেখতে পেয়েছি যে এই নির্বাচনের পরপরই নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে, এবং আমরা সেইখানে তাদেরকে স্লোগান দিতেও শোনা গেছে বলে খবর এসেছে। পরে অবশ্য কয়েকজন পুলিশ সদস্য এসে পতাকা খুলে নিয়েছেন, এবং নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়ামুল হক এই বিষয়ে বলেছেন যেটা ঘটেছে। আপনি কিভাবে দেখেন এটা? এটা তো একটা মিডিয়ায় আসছে, এটা মিডিয়ায় আসার মতো দেখে হয়তো এসেছে, কিন্তু এটা শুধু একটা জায়গায় না, অনেক জায়গায় হচ্ছে। কতগুলো জায়গায়? আমার নিজের গ্রামের বাড়িতেই ছিল, বিভিন্ন জায়গায় এরকম অনেকে ফেরত আসছে। এটা জনগণের ইচ্ছায় খুলে দিচ্ছে, ফেরত আসছে। তারা এতদিন লুকিয়েছিলেন, ফেরত আসছেন। এবং আমি এখনই এটার ব্যাপারে কোনো একদম মন্তব্যে চলে যেতে চাই না যে এটা তারা কেন আসছেন, কিন্তু এটা একটা চ্যালেঞ্জ হবে বিএনপির জন্য। এটা কীরকম চ্যালেঞ্জ হবে? কারণ এদেরকে আইডেন্টিফাই করা এবং এদেরকে সেই নিষিদ্ধ দলের কর্মী হিসেবে চিন্তা করা, এবং নিজেদের কার্যক্রমের সাথে যেন এটা মিক্স আপ হয়ে না যায়, যেটা সচরাচর হয়, সেটার ব্যাপারে সচেতন থাকা এটা খুব খুব জরুরি একটা চ্যালেঞ্জ হবে আমার কাছে মনে হয়। কারণ এখানে একটা ব্যাপারে আমরা পরিষ্কার যে কে আসলে দেশের ভালো চায় এটা আমরা জানি। কারণ এই লম্বা সময়টাতে আমরা দেখেছি অনেক ধরনের কথা হচ্ছিল, তাই না, যে ইন্টারিম গভর্নমেন্টকে নিয়ে, কিন্তু যখন
যাওয়ার সময়টা আসলো, আমরা যদি যোগ বিয়োগ মিলাতে বসি তখন আমরা দেখি যে একটা অনির্বাচিত সরকার এবং একটা বিপদকালীন সরকার হিসেবে যেভাবে ফাংশন করেছে ইন্টারিম গভর্নমেন্ট, সেটা খুব বেশি 100-তে 100 দেওয়ার মতন হয়তো না, কিন্তু খুব বেশি ফেলে দেওয়ার মতোও না। এই সময়টাতে যারা ভয় পেয়েছিল, বুঝতে হবে তাদের মধ্যে ঝামেলা ছিল দেখে তারা ভয় পেয়েছিল এবং তারা ফিরছে। শুধু সেটা না, নির্বাচনকালীন সহিংসতায় তাদের হাত থাকাও খুব বিচিত্র কিছু না। কারণ আপনি দেখেছেন, আমরা এটা আগেও বলেছি, আমার খুব কষ্ট নিয়ে এখনও বলতে হচ্ছে, আমি আজকেও পাবনা 1 আসনের আমার এক ফ্রেন্ডের চাচির কথা শুনেছি যে ওনাকে বাসায় এসে মারা হয়েছে। মানে বাংলাদেশে কোনো নির্বাচনে কোনো দিন কোনো মহিলার গায়ে হাত তোলা হয় নাই। রাজনৈতিক সহিংসতা আমরা কিন্তু দেখেছি, ঘর বাড়ি পোড়ানো হয়েছে, এমনকি ধর্ষণের শিকার মতো হয়েছে। রাজনৈতিক সহিংসতা 2018 সালে এভাবে চলে আসে না, না। কিন্তু ধর্ষণ হয়েছে শব্দটা যদি আমি এভাবে উচ্চারণ করতে চাইনি, কিন্তু অগ্নিসংযোগ হয়েছে, কিন্তু এভাবে এসে একদম চূড়ান্ত অপমানজনক উনি আচরণ কাজ করা হয়েছে, করেছেন, প্রহার তো হয়েছে। দাঁড়িপাল্লার পক্ষে কাজ করেছেন দেখে ওনাকে বাড়িতে এসে মারা হয়েছে। এইটা এরপর নির্বাচন যখন কাজকর্ম চলছিল নির্বাচনের আগে, তখনও এটা হয়েছে, ঢাকায় হয়েছে, মাথায় বাড়ি দেওয়া এর হয়েছে। জন্য আপনারা কাকে দায়ী করছেন? আমার কথা হচ্ছে যে এই কাজগুলো কাদের, আমরা এটা বিএনপির থেকে দেখতে চাই না, নো মোর। কিন্তু মনে এখন করছেন এটা তাদেরকে এটা BNP সতর্ক করেছে? থাকতে হবে, তাই না? কিন্তু একটা জিনিস আমাকে একটু বলবেন, যে যদি এই অফিসগুলি খুলতে না দেন অথবা তাদেরকে ওপেনলি আসতে কখনোই না দেন, এরা যদি গুপ্ত হয়ে যায় তখন আরো কঠিন হবে না? দেখেন, এখন ম্যান্ডেট নিয়ে যে দলটা ক্ষমতায় গেছে তাদেরকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, না, তাই না? গুপ্ত কে হবে এটা তো ধরতে পারা খুব কঠিন। যেমন জামাত ইসলামের অনেকে গুপ্ত ছিলেন, আওয়ামী লীগ ধরতে পারে নাই, বিএনপিও তাহলে গুপ্ত হয়ে গেলে যদি ধরতে না পারে, এখানে একটা কথা আমি আপনাকে এবং বলি, পরে যদি এরকমই বেরিয়ে আসে আবার 80-90-100টা সিট নিয়ে, সেটা আমি জানি না। কিন্তু এখানে একটা কথা বলি যে জামাত লুকিয়েছিল, এই কথাটা একটা হোক্স। এটা অনেকবার বলা হয়, অনেকবার বলে বলে এটা মোটামুটি একটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে, আই শুড রাদার সে। কিন্তু দেখেন, জামাত যদি গুপ্ত হয় তাহলে মামলাগুলো হলো কার নামে? জামাত যদি গুপ্ত থাকতো, হ্যাঁ, যেটা আপনি বলতে পারেন যে এক এলাকায় মামলা হয়েছে আর এক এলাকায় গিয়ে লুকিয়েছিল। না, মানে বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র শিবিরের সভাপতিরা বের হয়ে এসে বলেছেন যে ওনারা, এটা অনেক জায়গায় ওনারা আমরা ছিলেন সভাপতি। জাহাঙ্গীরনগরেরও অনেক টিচার সভাপতি যাদেরকে, কিন্তু, জি, মানে দলের সভাপতি। হ্যাঁ, কারণ তাকে মেরে ফেলতো, সে কার্যক্রম চালিয়েছে তাকে। তো ধরেন আপনি আওয়ামী আবরারকে দেখেন, লীগের লোকজন, ছাত্রলীগের লোকজন যদি এখন গুপ্ত হয়ে পড়ে, ওইটা আরেকটা ব্যাপার। তাদের এই জায়গাটার দায়িত্ব এখন তাদেরকে নিতে হবে, বা তাদের ব্যাপারে কি করা হবে এটা সরকার বা সংসদ সিদ্ধান্ত নেবে। কিন্তু যেখানে আপনি দেখেন, আমার নিজের ক্যাম্পাসে আমার একটা ছোট ভাই আবরার, তাকে শুধু সন্দেহেই মেরে ফেলা হলো। সেখানে আরেকটা ছেলে যে শিবির করে, সে তার পরিচয় দিবেন, এটা স্বাভাবিক। এবং আমি আপনাকে একটা কথা বলি, পৃথিবীর যে কোনো কিন্তু এরকম আন্দোলনে একটা পরিস্থিতিতে জি, ওই সময় তো ইট ইজ কল অফ ডিউটি। তো ওইরকম সময়ও যারা গুপ্ত ছিল তারা বের হয়ে সেই ছেলেটিকে বাঁচানোর চেষ্টা করলো না কেন? তারাও মেনে নিল যে তাকে প্রহার করা হচ্ছে। শিবিরের তো কেউ হলে থাকতো না, শিবিরের কাউকে হলে থাকতে দেওয়া হয়নি, সেটা অনেক আগে থেকে, 13 সাল থেকে। হ্যাঁ, তাদেরকে পিটিয়ে বের করে দেওয়া হয়েছে, কারো হার্ড ডিস্ক পুড়ে দেওয়া হয়েছে। এখন আমার কাছে যেটা প্যাথেটিক লাগে সেটা একটু আপনাকে বলি, পৃথিবীর যে কোনো মুক্তি আন্দোলনে যারা এরকম লুকিয়ে থেকে কাজ করেন তাদেরকে কিন্তু গ্লোরিফাই করা হয়। হ্যাঁ, আমাদের দেশে আপনি গ্লোরি দাবি করতে পারেন, সে একই গ্লোরি যদি আওয়ামী লীগও নিয়ে ফেলে আর কি, আমি সেই সন্দেহের কথা ওদের তো বলছি। মুক্তির আন্দোলন না, ওটা তো সন্ত্রাস করিতে চাইবার অধিকারের আন্দোলন, জিতলে তাই পরে না? তো সবাই মুক্তির আন্দোলন বলে, হেরে গেলে এখন আপনি বলেন, এই যে 15 বছরের শিবিরের লুকোনো, আমি জামাতকে কখনো গুপ্ত বলবো না, জামাত লুকিয়ে কাজ করে নাই কোথাও, শিবির লুকিয়ে থেকে কাজ করেছে, এটাকে আমাদের মর্যাদা দেওয়া দরকার ছিল। এটা না বলে আমরা সবাই মিলে তাদের দিকে এটা করলাম, অথচ এটা কখনো ছিল না। সব সময় আপনি দেখবেন যে রাশিয়ার আন্দোলনের সময় বা যে কোনো জায়গায় যারা লুকিয়ে থেকে আন্দোলন করেছেন তাদেরকে পরবর্তীতে গ্লোরিফাই করা হয়, তারা ইতিহাসের হিরো হন। কিন্তু আমাদের দেশে এইটাকে খুব ইচ্ছে করে তাদের গায়ে এটা একটা কালি লাগানোর চেষ্টা করা হচ্ছে, এখনো করা হচ্ছে, সব সময় করা হবে। হ্যাঁ, আপাও বললেন, হ্যাঁ, কিন্তু এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে যে এরা কি লুকিয়ে থেকে চাঁদাবাজি করেছে নাকি এরা লুকিয়ে থেকে ডাকাতি করেছে। আপনি মনে করছেন যে এই যে আওয়ামী লীগের কিছু কিছু অফিস খুলে গিয়েছে, এটা বিএনপিরই না, আমি এটা বলি না, নিতে হবে বা তাদেরকে এটা সামলাতে এখন হবে? সরকার, এখন তো বিএনপি না, এখন তো সরকার। আচ্ছা, এখন সরকার সিদ্ধান্ত নেবেন, এবং সরকারকে আমি বলেছি যে এটা তাদের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ। কারণ এরা শুধু খুলবেই না, সব জায়গায় যে খুব ফিজিক্যালি অফিস খুলে তারপর আর সামনে আসবে তাও না, তারা চেষ্টা করবে বিভিন্ন জায়গায় দলের, সরকারি দলের কমিটিতে ঢুকে যাওয়ার। কারণ আপনি জানেন যে সরকারি দলের কাছেই সবাই আসতে চায়। ওরা কেউ কি জামাতে ইসলামেও ঢুকে পড়ার চেষ্টা করবে না? করতেই পারে, যদি ঢুকে পড়ে
টিকে কয়দিন এটা দেখতে হবে, কারণ জামাত ইসলামের তো একটা ডিসিপ্লিন আছে, সেখানের ভেতর দিয়ে আসাটা আরেকটা ব্যাপার আমার মনে হয়। আমি এই প্রশ্নটা আপনাকে আর এখন করতে চাই না, একটু বিব্রতকর হয়ে যেত প্রশ্নটা, তাই আমি অন্য জায়গায় চলে যাই। এই যে উত্তরটি আমরা পেলাম যে মূলত এই অফিসগুলো যে কিছু কিছু খুলেছে, এটার দায়িত্ব জাতীয়তাবাদী দলকে নিতে হবে, আপনাদেরকেই পাহারা দিতে হবে, আপনাদেরকে সরকার, সাবধানে থাকতে হবে। সরকার। মানে সরকার তো জাতীয়তাবাদী দলের, দেখেন সবচেয়ে বড় খুলছে তো কথা দলের একটা অফিস। নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন, সে সংগঠন ফিরে আসবে কিনা কিংবা তারা রাজনীতি করার অধিকার রাখে কিনা, এই নিষিদ্ধ না বলেছে, স্থগিত। স্থগিত, হ্যাঁ নিষিদ্ধ, মানে স্থগিত সংগঠন। ছাত্রলীগ নিষিদ্ধ, তো তারা ফিরে আসবে কিনা এটা জনগণের সিদ্ধান্ত, জনগণ কিভাবে নেবে। এবং ডেফিনেটলি সেখানে আমার দেশের উপর যেন আবার কোনো মানুষের নির্যাতন, নিপীড়ন কিংবা তারা আবার আমাদের সাথে মিশেই আবার নতুন কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেই দিক থেকে অবশ্যই বর্তমান সরকারের উচিত হবে, এটা আমার নিজস্ব ওপিনিয়ন, যে সদা সতর্ক থাকা। হ্যাঁ, কারণ এই 17 বৎসর কিন্তু আমরা তাদের দ্বারাই নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছি। যেমন আপনার আপা যে কথাটা বলল যে আমরা যখন আবরারের মতো ছেলে সূর্য সন্তান যখন হত্যার শিকার হয়, তখন আর একজন শিবির বলে পরিচয় দিতে কে সাহস পাবে, তাই না? এটা যেমন একটা কঠিন বাস্তবতা, ঠিক একইভাবে যে ছাত্রলীগের পদধারী নেতা পরবর্তীতে আমরা জানছি যে সে শিবির করত কিংবা শিবিরের নেতা, এই যে মানে শুধুমাত্র পদের জন্য কিংবা এই যে ক্ষমতার ব্যবহার, হ্যাঁ, আপনি যখন একটা ছাত্রলীগের সভাপতি পদে আছেন কিংবা সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগের সময়ে, পরবর্তীতে 5 আগস্টের পরে যে আপনি হয়ে গেলেন শিবির নেতা, তাই না? তো সেই জায়গায় আপনি যে অন্যায়কে প্রশ্রয় দেন নাই, এটা বলার কোনো রাইট আপনার নাই। কিন্তু ওই সময় ছাত্রলীগের কুকর্মের দায় কি লুকিয়ে থাকাদেরকেও নিতে হবে না? কারণ তারা তো ভেতরে ছিলেন। শুনেন, আপনার ওইখানে যারা ছাত্র দল তো কেউ ক্যাম্পাসে থাকতে পারে না, এটা তো সুস্পষ্ট। এবং আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানে যে সকল ছাত্ররা এসেছিল, তারাও কিন্তু অনেকে ছাত্রলীগের অংশগ্রহণ করেছে, তারপরে তারা একটা বৃহৎ প্রতিবাদের এসে তারপরে তারা ওইখান থেকে বের হয়ে এসেছে, এটাও কিন্তু একটা প্রতিবাদ। হ্যাঁ, কিন্তু আপনি কিন্তু একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত আপনি অন্যায়কে মেনে নিয়েছেন কিংবা অন্যায়ের প্রতিবাদটা করেন নাই কিংবা আপনি চুপ থেকেছেন, চুপ থাকাটাও কিন্তু আপনাকে মেনে নেওয়া, তাই না? তো সেই জায়গায় বিএনপি আমাদের ছাত্র দলের কোনো নেতাকর্মী কোনো ক্যাম্পাসে থাকতে পারে নাই, বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারে নাই, রক্তাক্ত হয়েছে, গুম হয়েছে, এত নির্যাতন নিপীড়নের পরে হামলা মামলা শিকার হয়ে অনেকে সংসারও করতে পারে নাই। হ্যাঁ, এমন স্টুডেন্ট আছে চাকরি পায় নাই, মানে আপনার চাকরির বয়স পার হয়ে গিয়েছে, সে কোনো চাকরি পায় নাই। তো এই যে ইচ্ছা করলে ওরা কি পারতো না যে গুপ্ত থেকে একটু সুযোগ সুবিধা নিয়ে নিজের অবস্থানকে একটু করা? সেটা না। যার কারণে দেখা গিয়েছে যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে রেজাল্টটা, সেই রেজাল্ট হল সংসদ বলেন, আপনার দাবি বলেন, সব মানে সংসদ নির্বাচনগুলো, ছাত্র সংসদ নির্বাচন, সেখানে ফলাফল একটু ডিফারেন্ট এসেছে। হ্যাঁ, সেখানে আমাদের ছেলেরা যদি কাজ করতে পারতো তাহলে আর একটু ডিফারেন্ট থাকতো। তো সেই জায়গায় আমি কাউকে অশ্রদ্ধা করে না, কারণ আমরা জানি তো যে সংগ্রাম কি, মানে এই যে নির্যাতন নিপীড়নের গল্পগুলো যে কতটা মানে বেদনাদায়ক, এটা স্বচক্ষে দেখা। কারণ ডিবি অফিসের জুলাইয়ের যে আন্দোলন, এবং সেই আন্দোলনে যে 5 দিন আমরা ডিবি অফিসে ছিলাম, সেখানে নাহিদ বলেন, সার্জিস আলম বলেন, তারপর আপনার আসিফ মাহমুদ বলেন, এদের সবাইকে নিজের চোখে দেখা। এই যে ভিপি নূর আজকে আমাদের একটা ভালো একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উনি, তারপর আপনার জুনায়েদ সাকি বলেন, আপনার আরও যারা আছেন, ববি হাজ্জাজ, টুকু ভাই থেকে শুরু করে যারা, আপনার আমির খসরু মাহমুদ সাহেব, ওনার মতো একজন সিনিয়র মানুষ, মানে তাকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, নজরুল ইসলাম খান সাহেব, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আমি নিজে একজন অসুস্থ মানুষ, আমাকে ধরে নিয়ে গিয়েছে এইভাবে। তো এইগুলো তো অমানবিক নির্যাতন। সেই জায়গায় আপনি এখন কে সুপ্ত ছিল গুপ্ত ছিল, ওই আলোচনা আমরা ডেফিনেটলি রাজনৈতিক যখন আমাদের চর্চা হবে,
গণতান্ত্রিক ধারার মাধ্যমে আমরা এটা অবশ্যই করব, কিন্তু দেশ এবং জনগণের স্বার্থে আমাদেরকে এক থাকতে হবে। কারণ এই বাংলাদেশে আর নতুন করে ফ্যাসিবাদরা যেন জন্ম নিতে না পারে, সেটা আমাদের যেমন দায়িত্ব দেখার, একইভাবে ওনাদেরও দায়িত্ব দেখার। কারণ ওরা যদি কোনোভাবে ঘুরে ফিরে আপনার আমার সাথে মিশে যদি তারা আসে, তারা কিন্তু চর দখল করবে, বাংলাদেশটাকে দখল করতে চাবে। তাদের আপনি কিন্তু তাই ভালো, মনে করেন? ডেফিনেটলি, কারণ আওয়ামী লীগ দিয়ে আর যাই কিছু হোক, ভালো কিছু মানুষের কিংবা দেশের, এটা আমার বিশ্বাস হয় না, এটা কখনোই সম্ভব না। মানুষের প্রতি, দেশের প্রতি যে ভালোবাসা কিংবা দেশের প্রতি কিন্তু যে আওয়ামী লীগকে তো কমিটমেন্ট, একসময় আমরা দেখেছি আপনাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ছিল, এবং এখন যেমন জামাতকে দীর্ঘ ভালোবেসেছে, 17 বছর আওয়ামী লীগকে তো ভালোবেসেছিল, মানুষ ভোট দিয়েছিল একসময়। দীর্ঘ 17 বছরে আওয়ামী লীগের যে দমন, নিপীড়ন, নির্যাতন এবং গণতন্ত্রকে হরণ করা, এটা তাদের একক নীতি হয়ে দাঁড়িয়েছিল। তার সাথে আওয়ামী লীগ ভার্সেস বাংলাদেশ হয়েছে, আওয়ামী লীগ ভার্সেস বাংলাদেশ। আর এখন কিন্তু বিএনপি কিংবা অমুক দল তমুক দল ভার্সেস না, এখন কিন্তু জনগণ ভার্সেস আপনার জনতার সরকার, তাই না? তো সেই জনতার সরকার জনগণকেই রক্ষা করবে, দেশকে রক্ষা করবে, এটাই হচ্ছে মেন দায়িত্ব। এবং আমি বিশ্বাস করি যে কঠিন সময়ে যে দায়িত্ব ভার গ্রহণ করেছেন প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সাহেব, তিনি সফল হবেন। তিনি সফল হবেন এই কারণেই, কারণ তিনি যে পরিবারের সন্তান, সেই পরিবার দেশ এবং দেশের মানুষের জন্যই কাজ করে এসেছেন, কাজ করে যাচ্ছেন, এবং ভবিষ্যতে আরো মজবুত হাতে তিনি এই দেশটাকে পরিচালনা করবেন এবং মানুষের অধিকারকে সম্মত রেখে দেশের স্বার্থকে রক্ষা করে সব কিছু সিদ্ধান্ত। আমরা এই পর্যায়ে এসে একটি ছোট্ট বিরতি নেব আবারও। আমাদের বিরতিগুলি ছোট হয় কারণ আমরা বেশি বেশি অনুষ্ঠান করতে চাই এবং অনুষ্ঠানের জন্যই বিজ্ঞাপন দরকার হয়। চলুন তাহলে আমরা ফিরে আসি বিরতির পর। বিরতি শেষ হয়েছে, চলমান আবার চলমান হয়েছে, এবং আমরা ফিরে আসছি মারদিয়া মমতাজের কাছে। মারদিয়া, আমরা কথা বলছিলাম আওয়ামী লীগের ফিরে আসা নিয়েও আমরা একটু শুনলাম, আমরা সুপ্তগুপ্ত নিয়েও শুনলাম, আমরা এরই মধ্যে একটি আহ্বান আমরা পেয়েছি, সেটি হচ্ছে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানিয়েছেন। আপনি এটাকে কিভাবে দেখেন? আসলে এটাকে দেখার মতন অভিজ্ঞতা আমার নাই। বলেন। সহজ কথা, আমি এই ফিল্ডের মানুষ না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু কাজ করছেন। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তি, কোথায় যুক্তরাষ্ট্র কোথায় আমরা, এইখানে প্রতিরক্ষা চুক্তি করতে হবে কেন? আমার কোনো ধারণা নাই। আপনার কোনো ধারণা নেই? তাহলে আমরা যার ধারণা থাকতে পারে তার কাছে যাই। ডোনাল্ড ট্রাম্প বলেছেন একটি প্রতিরক্ষা চুক্তি এবং বাণিজ্য চুক্তি বাস্তবায়ন, যেটা হয়ে গিয়েছে সেটা বাস্তবায়ন করতে বলেছেন, আবার প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের কোন শত্রুর মানে হুমকি আছে যে যার জন্য আমাদের আমেরিকার সাথে প্রতিরক্ষা চুক্তি করতে হবে? দেখেন, আপনার এখানে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে, এখন আপনার এটা ডিপ্লোমেট পররাষ্ট্রনীতি হিসেবে আপনার বাংলাদেশের সাথে যে প্রতিরক্ষা চুক্তি করার যে প্রস্তাব দেওয়া হয়েছে, এবং বাণিজ্যিক চুক্তি তো এর আগে থেকেই আছে, এটা তো নতুন করে কিছু নয়। তো এটা এখন আমাদের সরকার এখন আছে এবং সেটা তারা অবজারভেশন করবেন, এবং খুব তাড়াতাড়ি এই সিদ্ধান্তের ব্যাপারে কি সিদ্ধান্ত সরকার নিতে যাচ্ছে দেশ, মানে দেশের স্বার্থ রক্ষা করার পরে, সেটা অবশ্যই ক্লিয়ার হবে। তো এটা একটা বড় একটা অপরচুনিটি আমি মনে করি, যে ঠিক আছে যে প্রথমে দায়িত্ব গ্রহণ করার পরে যুক্তরাষ্ট্রের মতো একটা দেশ থেকে যে এই নতুন চুক্তির কথা বলা হচ্ছে, হ্যাঁ, তো সেই জায়গায় আমি বিশ্বাস করি যে বর্তমান সরকার এবং সরকার প্রধান যিনি আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি দেশের স্বার্থকে আগে বিবেচনা করে তিনি বৈদেশিক সম্পর্কগুলো স্থাপন করবেন, এবং যেখানে আমাদের দেশের প্রতিরক্ষা চুক্তি করতে গেলে সেটা যুক্তরাষ্ট্রের সাথে হোক অন্য যে কোনো দেশের সাথে, সেটা যদি আমার দেশের হুমকি সম্মুখীন হয়,
ডেফিনেটলি সেই দিকে আমাদের দেশ কখনো আগাবে না, এই সরকার কখনো আগাবে না। অবশ্যই মানুষের স্বার্থ বিবেচনা করে, দেশের স্বার্থ বিবেচনা করে যদি মনে হয় যে এই প্রতিরক্ষা চুক্তি করতে যেয়ে আমার দেশের কোনো স্বার্থহানি হবে, স্বার্থহানি হতে পারে, সেটা থেকে সরে আসবেন, কিংবা আমার দেশের কোনো সম্ভাবনা দ্বার যদি উন্মোচন হয়, অবশ্যই সেখানে কেন না। তো এটা আমরা একটু দেখি, কারণ মাত্র তো চুক্তি মানে প্রস্তাব তো মাত্র আসলো, সেই প্রস্তাবের উপর এখন সেটা যাচাই বাছাই আছে, আলোচনা আছে। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি যে বাণিজ্য চুক্তি যেটি করে গিয়েছেন বিদায়ী প্রফেসর ইউনূসের সরকার, সেইখানে কিন্তু প্রতিরক্ষা সংক্রান্ত ক্লজ আছে। কিরকম? যে বাংলাদেশ পরমাণু জ্বালানি কারো কাছ থেকে সংগ্রহ করতে গেলে, পরমাণু সমৃদ্ধকরণের কোনো কিছু করতে গেলে সেইখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা এনওসির মতো ব্যাপার আছে যে তাদের সঙ্গে আলোচনা করতে হবে। আরেকটা জিনিস আছে, সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যদি কারোর সাথে মানে আমেরিকার যদি কারোর সঙ্গে কোনো ধরনের দ্বিমত কিংবা কোনো ধরনের বিধিনিষেধ আরোপের ব্যাপার হয়, সেই সব ক্ষেত্রে বাংলাদেশকে ওই পক্ষ অবলম্বন করতে হবে। ফলে এরই মধ্যে কিন্তু এক ধরনের পক্ষাবলম্বনের চুক্তি বাণিজ্য চুক্তির ভিতর দিয়ে হয়ে গিয়েছে। এখন আবার তারা বলছেন যে প্রতিরক্ষা চুক্তি করতে, কিন্তু জিওপলিটিক্যাল যে হিস্ট্রি, সেখানে দেখা যায় যে এরকম বৃহৎ শক্তির সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করলে বৃহৎ শক্তির সেনাবাহিনী ওইসব দেশে এসে থাকতে শুরু করে। আপনার কি মনে হয় যে সেই সম্ভাবনা বাংলাদেশে দেখা দিয়েছে না, সেই বা আসতে চায়? না, সেই সম্ভাবনা বাংলাদেশে দেখা দিয়েছে এটা আপনি এখন বলতে পারেন না। এবং দেখেন, 17 বছর একটা গভর্নমেন্ট একটা কাজ করে গিয়েছে, বিভিন্ন ধরনের চুক্তি, লিখিত অলিখিত চুক্তিও করে গিয়েছে, কিন্তু এমন চুক্তি করেছে যেটা বাংলাদেশের জনগণ জানে না, যেটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথেও হয়ে গিয়েছে। আপনি শিওর? ডেফিনেটলি, যে বলেছে যে আমরা যা যে আজীবন যা দিয়েছি এই ঋণ আপনারা কখনো শোধ করতে পারবেন না, প্রকাশ্যে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী, তাই না? মুখে মুখে বলেছেন, কিন্তু কোন চুক্তি সই করেছেন এরকম আছে? এটা তো আমরা জানি না। তো বাংলাদেশের সাথে ভারতের কি চুক্তি হয়েছে, বাংলাদেশের জনগণের জানার কোনো সৌভাগ্য হয়েছে, কিংবা আপনার চায়নার সাথে কি চুক্তি হয়েছে বিগত সরকারের আমলে, সরাসরি কোনো চুক্তি সম্পর্কেই কিন্তু দেশের জনগণ অকবহল না। তো সেই জায়গায় 17 বছর ওনরা কোন ঘাপলা করে রেখেছেন, এবং গত 1.5 বছর যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করেছেন, তারা কোন কোন জায়গায় কোন কোন খাতে চুক্তি করে গিয়েছেন, কোনটা দেশের স্বার্থে যাবে, কোনটা দেশের স্বার্থে যাবে না, সেই বিষয় নিয়ে তো এখনো আমাদের মাত্র তো মন্ত্রণালয় বসলো মাত্র 2 দিন, আজকে দ্বিতীয় কার্যদিবস। ডেফিনেটলি আগে সেটা বিবেচনা করা হবে, সবকিছু নথিপত্র খোলা হবে, কোনটা আমার দেশের স্বার্থে পড়লো, দেশের স্বার্থের বিরুদ্ধে পড়লো, সেটা অবজার্ভ করে তারপর আমাদের সিদ্ধান্ত হবে। কারণ আমরা আর যাই হোক, আমরা একটু বিশ্বাস রাখি যে এই সরকার দ্বারা দেশ এবং দেশের জনগণের বিন্দুমাত্র স্বার্থনেশী কোনো কাজ হবে না। মার্দিয়া, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আপনি বলেছিলেন যে আপনি এটা অত ভালো বোঝেন না বা জানেন না, কিন্তু আমি যে প্রশ্নটি তাকে করেছিলাম যে অন্যান্য জায়গাতে আমরা দেখেছি যে এই ধরনের বৃহৎ শক্তির সাথে প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তিগুলি সাধারণত ক্ষুদ্র রাষ্ট্র হ্যান্ডেল করতে পারে না, ঠিক মতো হ্যান্ডেল করতে পারে না। আপনার কি মনে হয় যে এই সরকার পারবেন, অথবা এই সরকার যদি না পারেন সেক্ষেত্রে আপনাদের কি ভূমিকা হতে পারে বা বিরোধীদের কি ভূমিকা হতে পারে? জি, এটা ডেফিনেটলি একটা চ্যালেঞ্জ আপা যেটা বললেন। এবং এখানে যদি আমি এতটুকু বলতে পারি যে কোনো লজিস্টিক্স তারা সিক করেন, চান, সেটার ক্ষেত্রে বিরোধী দলের কোনো সদিচ্ছার অভাব নাই। এখন এটাও আর একটা কোনো একটা চুক্তির জন্য কোনো একজন স্পেশালিস্ট দরকার, বা কোনো একটা কমিটি দরকার, বা কোনো একজন আপনাদের কাছ থেকে মেধা ধার নিতে চাইলে তা আপনাদের কোনো যে কোনো কিছু যে কোনো সময়, এটা নির্বাচনের আগেই বলা হচ্ছে, তাই না? ডক্টর শফিক বলেছেন যে আমরা জাতীয় সরকারের কথাও চিন্তা করছি। নির্বাচনের আগে তো মানুষ যেটা চিন্তা করে যে সে জিতে যাবে, সেই প্ল্যান করেও তিনি এই জায়গায় এসেছিলেন, এখনো সেই ব্যাপারটা আছে। এখন একটা কথা এখানে কিন্তু সত্যি কথা, যেটা হচ্ছে, যদিও আমি এই আমেরিকার সাথে এই বিষয়টা বুঝি না, কিন্তু একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে যে বাংলাদেশ এমন একটা দেশ, with one single country, the longest সীমানা, বর্ডার, তাই না? এইখানে আমাদের হাত নাই, ব্রিটিশরা করে দিয়ে গেছে না, সেটাই। এবং এটার কারণে বাংলাদেশের যে জিওপলিটিক্স, সেটা ইউনিক।
এবং আমাদেরকে এটা মেনেই নিতে হয় যে আমাদের অনেক কিছুতে আমরা ভারতকে অ্যাভয়েড করতে পারি এরকম না, আরো দেশ তাই আছে, না? কিন্তু মেক্সিকো আছে, মেক্সিকোর তো ইউএসএ ছাড়া এত বড় বর্ডার না, এবং লম্বায় না, কিন্তু মেক্সিকোর তো একটাই না। মেক্সিকোর তো আরো অনেক দেশের সাথে বর্ডার নাই, তাই না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো এখন আমাদের দেশের অবস্থাটা যেরকম, আমাদের অনেক কিছু মিলে না, কিন্তু তারপরও আমাদেরকে অনেক কিছু মানতে হয়। তো সেক্ষেত্রে এখন এখানে এই ক্লাসটা কিন্তু অনেক আগে থেকে, 71 থেকে আছে, তাই না? কানাডারও আমরা একই দেখেছি অবস্থা। সপ্তম নৌবহর এসে আমাদেরকে ওই সময়েও একটা সিদ্ধান্ত নিতে হয়েছে, যুদ্ধকালীন সময় একটা সিদ্ধান্ত নিতে হয়েছে। তো এই ক্লাসটা থাকবে, এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ। কিন্তু এইটাকে সরকার আসলে কিভাবে হ্যান্ডেল করে সেটার উপরে অনেক কিছু নির্ভর করে। কারণ এখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প, আমরা দেখছি যে বেশ কিছু জায়গায় এই যে আমদানি রপ্তানির একটা ব্যালেন্সের কথা বলে বেশ কিছু জায়গায় বাধ্য করেছেন, তাই না? কিছু কিছু বাণিজ্য চুক্তি রিপ্লেস করার জন্য বাধ্য করেছেন। তো এই জায়গাগুলা রিভাইজ করা অনেক জরুরি, যে এগুলো আসলে কতটুকু দেশের স্বার্থ সংশ্লিষ্ট হয়। আবার এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যেটাতে সরাসরি দেশ বিপদে পড়ে যায়। আপনি যেটা বলছিলেন যে একটা আর্মি আসা, না, আমি বলি একটা না, আমি বলেছি যে দেখা যায় যে আশঙ্কা আছে, সাধারণত আশঙ্কা থাকে। বৃহৎ শক্তি এই ধরনের চুক্তিতে এক ধরনের ফুটহোল্ড চায়, তারা ছোট দেশগুলির না, খুবই মধ্যে এক স্বাভাবিক। ধরনের কেউ তো ইন্টারেস্ট অবস্থান ছাড়া কোনো নিশ্চিত জায়গা করে। থেকে কোনো জায়গায় সে পা রাখবে না। একটা বড় দেশ, সে তার ফিনান্সিয়াল ইন্টারেস্ট কিংবা তার কূটনৈতিক ইন্টারেস্ট ছাড়া তো কোনো জায়গায় পা রাখে না। তো এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ, এটা সত্যি কথা। এই পর্যায়ে আমরা একটু ছোট্ট বিরতি নেব, বিরতির পর আবারও ফেরত আসবো, আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। ফিরে এসেছি চলমান নিয়ে নেক্সাসের পর্দায়। আমরা কথা বলছিলাম আজকে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে। দুজন নারী আলোচক আজকে আমাদের অনুষ্ঠানে রয়েছেন। মার্দিয়া, আপনার কাছে আবার আসতে চাই অন্য একটি প্রসঙ্গে, সেটি হচ্ছে নতুন যে মন্ত্রিসভা, সেখানকার একজন মন্ত্রী বলেছেন যে চাঁদার বিষয়ে তিনি একটি বক্তব্য দিয়েছেন। বলেছেন যে মানে সব ধরনের চাঁদা একই রকম চাঁদা না, কিছু চাঁদা আছে মালিক শ্রমিক পক্ষ সমঝোতার ভিত্তিতে আদায় করে, কিছু আছে শ্রমিক ইউনিয়ন বা শ্রমিক সংগঠন, তারা তাদের কল্যাণের জন্য টাকা সংগ্রহ করে। তো সেইগুলিকে তিনি ঠিক চাঁদা হিসেবে দেখতে চান না। কিন্তু এর বিপরীতে যে যুক্তিটি রয়েছে সেটি হচ্ছে যে এই চাঁদা তো দেয় হচ্ছে যে এই পরিবহনটা ব্যবহার করে, এবং শেষ পর্যন্ত ওই পরিবহনে করে যা আসে সেটা যখন বিক্রি হয় শেষ পয়েন্টে কিন্তু আমরা যারা ভোক্তা আমরা চাঁদাটা দেই। অর্থাৎ মুরগির ট্রাক থেকে যদি চাঁদা ওঠে তাহলে মুরগির দাম বাড়ে, ডিমের ট্রাক থেকে চাঁদা উঠলে ডিমের দাম বাড়ে, শেষ পর্যন্ত তো এই টাকাটা দিতে হয় জনগণকে। তো আপনার এই মন্তব্যের ব্যাপারে আপনি কোন পক্ষে নেবেন বা আপনি কি বলবেন? আসলে কি সব চাঁদা একই রকম চাঁদা না? জি, এখানে চাঁদা কমানোর জন্য কেউ যদি চাঁদার সংজ্ঞা বদলাতে চান, যে তাহলে সংজ্ঞাটা বদলাই দেই, তাহলে চাঁদা হিসেবে যেটা থাকবে সেটা কমে যাবে। এটা একটা মিটিগেশন প্ল্যান। আর চাঁদা আসলে কেন লাগে, যেমন চাঁদা তো ধরেন কমে যাবে না, চাঁদার ডেফিনেশনটা চেঞ্জ হয়ে গেলে মানে ভাগ হয়ে যাচ্ছে না, একটা এটা বৈধ চাঁদা, কল্যাণ ফান্ডে সেটাই। দান আর কি। এখন এটা যদি মিটিগেশন প্ল্যান হয় তাহলে এখানে অনেক টেনশনের ব্যাপার আছে। যেমন আমি আপনাকে বলি, যেমন ধরেন একটা যে কোনো একটা সার্ভিস আমরা যখন যাই, যেমন ধরেন একটা পাবলিক টয়লেটে আমরা একটা পয়সা দিচ্ছি, এটা যখন আমি একটা লিগ্যাল অথরিটির কাছে দেই, এই পয়সাটা দিয়ে তারা কি করে, মেইনটেনেন্সের কাজটা করে, টয়লেট তৈরি হয় অথবা মেইনটেনেন্সের কাজটা হয়। কিন্তু এটা না দিয়ে আমি জাস্ট একটা বই দিয়ে ওখানে একজনকে বসায় দিলাম, কারণ এখানে আমার যারা নেতাকর্মী তারা একটু খেয়ে পরে বাঁচবে, তাহলে মানুষ একটু পয়সা দিবে, তাহলে এটা নাম্বার ওয়ান, ডেভেলপমেন্ট তো হয়ই না, মেইনটেনেন্স হয় না, বরং দেখা যায় এটা মানুষের ওপর একটা লোড হিসেবে আসে। কারণ সে কিন্তু সার্ভিস পাচ্ছে না, সে এক সময় আর ওই সার্ভিসটাতে যেতে পারবে না, কারণ এই সার্ভিসটা টিকবে না। এখন চাঁদার ব্যাপারটা যেরকম, চাঁদার এখানে সাথে কিন্তু শুধু যে দাম বাড়ে সেটা না, চাঁদার এখানে অনেক বড় একটা সিন্ডিকেট আছে, এবং এখানে এমন কোনো অপরাধ নাই যেটা হয় না। এই চাঁদাগুলো কেন্দ্রিক যেই ভয়ঙ্কর অপরাধগুলো হয়, হত্যা পর্যন্ত হয়, এই যে ভাগাভাগি নিয়ে হয়। এবং এটা শুধু যে চাঁদা দিচ্ছে তার সাথে না, যারা চাঁদা নিচ্ছে তাদের নিজেদের মধ্যেই অনেকগুলো ঝগড়া হয়, তাদের নিজেদের মধ্যেই মারামারি হয়, খুনোখুনি হচ্ছে। তাহলে আমার মনে হয় যে এইখানে যিনি কথা বলেছেন তার এই কথাটা আসলে আরেকটু ক্লিয়ার করে বলা দরকার, যে তিনি আসলে কি চান বা তিনি কি বলতে চান। হ্যাঁ, কারণ এখন অবস্থাটা আসলে এরকম না
যে অবস্থা চলে এসেছে চাঁদার কারণে, আপনি দেখেছেন যে বিএনপিকে নিজের দলেরই 7,500 কর্মীকে শুধু বহিষ্কার করতে হয়েছে এই যে নিজেদের দলের মধ্যে ঝামেলাটার কারণে। তো এটাকে এখন কি আমরা তাহলে ইনস্টিটিউশনালাইজড অবস্থায় দেখবো তারা সরকারে চলে যাওয়ার কারণে? তা তো হতে পারে না। এটাকে তো আমরা প্রতিষ্ঠিত অবস্থায় দেখতে চাই না, বরং তাকে এখন চিন্তা করতে হবে আমি কিন্তু এখন শুধু বিএনপির সরকার না, আমি একটা সরকার, আমি বাংলাদেশের সরকার। আমাকে নিরপেক্ষভাবে চিন্তা করতে হবে কিভাবে আমার জিনিসপত্রের মেনটেন্যান্স হবে, কিভাবে, ঠিক আছে আমি বাস স্ট্যান্ডে বলতে চাই এখানে মেনটেন্যান্সের একটা খরচ আছে, সেটা আমি প্রপার অথরিটি দিয়ে পয়সা উঠাবো এবং সেটার একটা রেকর্ড থাকবে, সেটার একটা অডিট হবে, তাই তো? কিন্তু আপনি যখন এটাকে ছেড়ে দিবেন, সমঝোতার উপরে ছেড়ে দিবেন, এটার তো কোনো অডিট হবে তার না, মানে এটা আপনি কাজে মনে লাগবে না। করছেন যে এটা একটা সঠিক পদ্ধতি নয়? অবশ্যই না। এই বিষয়ে আমি একটু আপনার মন্তব্য জানতে চাই, নিপুণ রায়চৌধুরী। আসলে কি সব চাঁদা চাঁদা না? কিছু চাঁদাকে নমনীয়ভাবে দেখার সুযোগ আছে? না, ডেফিনেটলি না। কোনো অনৈতিক কোনো কাজকে আপনি নমনীয়ভাবে কখনোই দেখতে পারেন না। তবে আজকে আমাদের আপনার মন্ত্রী সাহেব যে কথাটা বলেন, জনাব রবিউল ইসলাম রবি সাহেব, সেই কথাটার মধ্যে তিনি সুস্পষ্ট করেছেন যে সব চাঁদা না, কিছু মানে আপনার সমঝোতার ভিত্তিতে কিংবা মানে নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে এটা আদান প্রদান হয়। চাঁদাটা তো শেষ পর্যন্ত দেয় জনগণ, তার পকেট থেকে যায়। ডেফিনেটলি। তো সেই জায়গায় উনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্যটা আমিও মনে করি যে আরেকটু ক্লিয়ার হওয়া দরকার ছিল। কারণ এখন কিন্তু জনগণের সামনে আমরা যে কথাগুলো বলবো অবশ্যই দায়িত্ব নিয়ে আমাদেরকে ক্লিয়ার করতে হবে, হ্যাঁ। এবং সেই ক্লিয়ারের জায়গাটা আমি মনে করি যে দায়িত্বশীল ব্যক্তিবর্গরা ওনারা দায়িত্ব পেয়েছেন এবং সেই জায়গাটা ওনারা ক্লিয়ার করবেন। এবং সবচেয়ে বড় কথা হলো কি যে চাঁদা যে কাজ, যে টাকা বলেন, যে কর্ম বলেন, যার জন্য জনদুর্ভোগ তৈরি হয়, সেই জনদুর্ভোগ কমানোর জন্যই কিন্তু আমাদের এই সংগ্রাম, হ্যাঁ। তো সেই জায়গা থেকে এই জনদুর্ভোগ কমাতে যে আমাদের প্রায় একাধিক নেতাকর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে, এটাও কিন্তু বিএনপির জন্য একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল, হ্যাঁ। সেই চ্যালেঞ্জটাকে খুব সূক্ষ্ম কৌশলে আবার কাজে লাগিয়ে দিয়েছেন আমাদের প্রতিদ্বন্দ্বী দলগুলো, তাই না? তো এই যে একটা মানে উদ্দেশ্য নিয়ে কাজ করা, যে আমি অপরাধকে দমন করতে চাই, আমি এখনো মানে সরকারে আসি নাই, কিংবা আমার জনগণের ভোট লাগতে পারে, কিংবা আমি যে এই যে বহিষ্কারগুলো করছি এর জন্য আমার ভোটের মাঠেও একটা ইম্প্যাক্ট পড়তে পারে, এই কথাগুলোও কিন্তু বিএনপি মানে ওভারলুক করে কিন্তু মানে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছেন। এবং আলহামদুলিল্লাহ যে সেখানে শতভাগ সফল হয়েছে, যে আমাদের প্রতিদ্বন্দ্বী দল এই চাঁদার ইস্যুটাকে বড় করে নিয়ে জনগণের কাছে তারা তুলে ধরতে চেয়েছিল, যেভাবে মানুষ কিন্তু সেইভাবে অ্যাকসেপ্ট করে নাই, হ্যাঁ। মানুষ তো আশা করছি মানুষ এটা গ্রহণ করে নাই মানে এই নয় যে মানুষ চাঁদাবাজিকে সমর্থন করেছে, না, কখনোই না। চাঁদাবাজিতে আমি একটা কথা বলি, যেসব অসুবিধা রয়েছে সেই সব অসুবিধার তুলনায় চাঁদার বিষয়টি আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। কিন্তু আপনাদের মন্ত্রী বলেছেন যে মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে, এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটাকে বলতে চাই যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়। মালিক সমিতি নির্দিষ্ট হারে টাকা তুলে মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। এখন প্রশ্ন হচ্ছে মালিক সমিতি তো ট্রাকের ভাড়াই পায়, সেটা দিয়ে নিজেদের চাঁদা নিজেরা দিবে, মালিক সমিতিতে মালিক সমিতির সদস্যরা চাঁদা দিবে। যে চাঁদাটির বিষয়ে আমাদের সকলের আপত্তি সেটা হচ্ছে যে রাস্তাঘাটে যে চাঁদা তুলে নেওয়া হয় এবং সেই চাঁদা তুলে যে তারা ব্যবহার করেন এবং এই চাঁদার শেষ প্রান্তে এসে এই চাঁদাটা দেয় যে সে হচ্ছে ভোক্তা, ওই ভোক্তার চাঁদাটা কি করে বন্ধ হবে? সেই জায়গাটাই তো উনি ক্লিয়ার করেছেন যে সব চাঁদাকে আমরা চাঁদা ধরতে চাচ্ছি না, কিছু কিছু জায়গায় সমঝোতার ভিত্তিতে হচ্ছে এবং মালিক পক্ষ এবং আপনার এই পক্ষগুলো এক হয়ে তারা এটা করছে। উনি সমস্যা চিহ্নিত করতে পেরেছেন, সেই চিহ্নিত সমস্যা তিনি জাতির উদ্দেশ্যে বলেছেন এবং এখন তাকে সমাধানের পথ বের করতে হবে যে কিভাবে যেন জনদুর্ভোগ না হয় এবং জনগণের পকেট মেরে যে এই চাঁদাগুলো যে উত্তোলন করা হচ্ছে এই জায়গাটাকে, এই সমস্যাগুলো সমাধান কি। এই যে প্রথম দিনে বসে
রবিউল ইসলাম রবি সাহেব যে মানুষের এই আমি আপনাকে একটা দুরন্ত শেষ একটা প্রশ্ন করতে সমস্যা যে চিহ্নিত করতে পেরেছে না, যে আসলে আপনি- এই সমস্যাগুলোর মূল হোতা কারা, আপনি সেখানে তিনি সমস্যা চিহ্নিত বলেছেন করতে পেরে তো উনি সমাধান দিয়ে দিয়েছেন। না, সমাধান দিয়ে দেবে কিভাবে? কোট আনকোট আমি এখানে যেটা লেখা আছে সেটা পড়ি। উনি বলেছেন যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনের একটা আধিপত্য থাকে, কিন্তু এটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। তো সমঝোতার ভিত্তিতে জিনিসপত্রের দাম বাড়ালে, সেটা আইডেন্টিফাই করেছে সমঝোতার ভিত্তিতে জিনিসপত্রের দাম বাড়ালে সেটা যদি সিন্ডিকেট হয়, না সেটা প্রভাব বিস্তার তাহলে করে। সমঝোতার ভিত্তিতে চাঁদা তুললে সেটা চাঁদা না। আপনাকে দেখেন সরকারের শ্রমিক সংগঠন উনি কিন্তু ক্লিয়ার করেছেন যেটা 17 বছর ধরে হয়ে এসেছে। একটা সরকারের প্রভাব খাটিয়ে 17 বছর ধরে আমরা দেখেছি একটা রাজনৈতিক দল কিংবা শ্রমিক সংগঠন তারা বিভিন্ন জায়গা থেকে চাঁদা উত্তোলন করেছে। হ্যাঁ, তো উনি তো আইডেন্টিফাই করেছেন সমস্যাটা, এবং সেই জায়গায় এখন কি সমাধান করবে এটা আপনি একদিনের বক্তব্যে তো আপনি সব সমাধান আনতে পারবেন না। আপনাকে আমাদেরকে সময় দিতে হবে, মাত্র 2 ওয়ার্কিং ডেজ আজকে। তো আপনি কিভাবে, উনি যে চিহ্নিত করে এই কথাটা সুস্পষ্টভাবে বলেছে, এই হ্যারাম তো অনেক সরকারের ছিল না, অনেকে দায়িত্ব পালন করেছে, তাদের এই হ্যারামটা ছিল আমাদের না। হাতে আর সময় নাই, না হলে আমি আপনার সঙ্গে আরো আধা ঘন্টা এই বিষয় নিয়ে কথা বলতে অবশ্যই, পারতাম। আশা করছি আমি আরেকদিন। আপনাকে আবারও আমন্ত্রণ জানাবো। তবে সমস্যাটা চিহ্নিত করেছিলেন সাংবাদিকরা, তারা প্রশ্ন করেছেন, উনি তখন বলেছেন যে উনি সমঝোতার ভিত্তিতে চাঁদাকে চাঁদা বলে মনে করেন না, কিন্তু সমঝোতার ভিত্তিতে চাঁদা তুললে যদি চাঁদা না হয় তাহলে সমঝোতার ভিত্তিতে জিনিসপত্রের দাম বাড়ালে ওইটাকে সিন্ডিকেট বলবেন কেন? আমি এই প্রশ্নটা আপনাকে করেছিলাম। যাই হোক, এই প্রশ্নের উত্তর তার পাওয়া যাবে না। আমরা আগামীতে কোনো এক সময় জানার চেষ্টা করব যে সমঝোতার ভিত্তিতে চাঁদা তুললে সেটা যদি চাঁদা না হয় তাহলে সিন্ডিকেট করে সমঝোতার ভিত্তিতে চিনির দাম, পেঁয়াজের দাম, আলুর দাম বাড়ালে সেইটা তাহলে কি আমরা গ্রহণ করব কিনা, কিন্তু এই প্রশ্নের উত্তর আজকে আমরা পাচ্ছি না। এই কারণেই চলমান থাকে। আশা করছি চলমানের পরবর্তী পর্বে এসে আমরা এই ধরনের অনেক প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারবো। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আলোচকদের ধন্যবাদ আজকে আপনারা এসেছিলেন, এবং যারা এতক্ষণ অনুষ্ঠান দেখলেন আশা করছি ভবিষ্যতেও চলমান দেখবেন। আজকের মতো শুভরাত্রি, বিদায়।